সুপ্রভাত সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। গত কয়েকদিন আগেই চলে গেল শিক্ষক দিবস, তার আগে ভারতবর্ষের স্বাধীনতা দিবস। তোমরা তোমাদের অন্তরের উৎসস্থল থেকে এই দিনগুলিতে নিজের অনুভূতি প্রকাশ করেছ। তাই জন্যে আমার পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই আমার স্নেহ ও ভালোবাসা এবং সবার উপরে আশীর্বাদ করি তোমরা সবাই জীবনে সফল হও, বড় মানুষ হও। আজ আমি তোমাদের দশম শ্রেণীর ব্যাকরণের যে অধ্যায় বাক্য, এই বাক্য অধ্যায়ের সম্পর্কে আলোচনা করব। যদিও অধ্যায়টি অনেক বড়, তাই কয়েকটা পর্বে আমি এই বাক্য অধ্যায়টিকে ভাগ করব। আজ প্রথম পর্ব। এই প্রথম পর্বে তোমরা বাক্যের সংজ্ঞা সহ বাক্যের যে আবশ্যকীয় তিনটি শর্ত আছে সেই শর্ত সম্পর্কে সম্যক ধারণা অর্জন করবে। তো চলে যাই বাক্য সম্পর্কে আলোচনাতে। বাক্য কি? বাক্য কি বললেই তোমরা বলবে, স্যার, যার দ্বারা আমরা আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে থাকি তাকে বাক্য বলে। তো আমি তোমাদের ওই সংজ্ঞাটাকেই মোটামুটি রেখে দিয়ে কয়েকজন বৈয়াকরণ অর্থাৎ যারা ব্যাকরণ নিয়ে চর্চা করেন তাদের বক্তব্য নিয়ে বাক্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বাক্যের সংজ্ঞা, বাক্যের শ্রেণীবিভাগ, বাক্যের শর্ত, এইসব বিষয়ে আমি আলোচনা রাখবো। চলো দেখো, আমি বোর্ডে লিখেছি তিনটি সংজ্ঞা সংক্ষেপে লিখেছি। আগে একটু সংজ্ঞাগুলো পড়ে দিই। ভাষাতাত্ত্বিক হারম্যান বাক্য সম্পর্কে বলেছেন, আ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস এক্সপ্রেসিং আ কমপ্লিট থট। অর্থাৎ দেখো, আমি বলে লিখেছি ভাব জ্ঞাপক শব্দগুচ্ছই হলো বাক্য। আলংকারিক বিশ্বনাথ কবিরাজ তিনি বলেছেন, বাক্যং স্যাত যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি যুক্ত পদ চয়। অর্থাৎ বাক্য হলো যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তিযুক্ত পদ সমুচ্চয় বা পদের সমষ্টি। বলে লিখেছি আমি। প্রখ্যাত ভাষাতাত্ত্বিক ও বৈয়াকরণ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখেছেন, যে পদ বা শব্দ সমষ্টির দ্বারা কোনো বিষয়ে বক্তার ভাব সম্পূর্ণরূপে প্রকটিত হয় সেই পদ বা শব্দ সমষ্টিকে বাক্য বলে। যেটা তোমাদেরকে প্রশ্ন করলে তোমরা যেটা বলো। এবার যারা
আলোচনা করেন বিশুদ্ধ বৈয়াকরণ যারা, তারা এই বাক্যের বিষয়টিকে তিনটি শর্তের মধ্যে বাঁধতে চান, বোঝাতে চান তিনটি শর্ত দিয়ে। কি সেই তিনটি শর্ত? আমি একটু বোর্ডে লিখি, দেখো তোমরা। দেখো বোর্ডে লেখা হয়েছে যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। যোগ্যতা, আকাঙ্ক্ষা আর আসক্তি, এই তিনটি শর্ত বাক্য হতে গেলে পূরণ করতে হয়। যদি এই তিনটির মধ্যে কোনো একটা বাদ যায়, কোনো একটা না থাকে, তাহলে সেটা বাক্য হবে না। তাহলে সেটা কি হবে না? তাহলে সেটা বাক্য হবে না। বুঝে গেছে? তাহলে তোমরা প্রশ্ন করতে পারো, স্যার যোগ্যতা কি, স্যার আকাঙ্ক্ষা কি, স্যার আসক্তিই বা কি? আমি তিনটি বিষয় তোমাদেরকে দিয়েই একটু বোঝাই। কি তিনটি বিষয়? তো যোগ্যতা, এই যে তোমরা ক্লাস 10-এ পড়ো, 10ম শ্রেণীতে, যদি তোমাদের যোগ্যতা না থাকতো তাহলে তোমরা 10ম শ্রেণীতে আসতে পারতে না। পারতে কি? সম্ভব ছিল না। তাই তোমরা 10ম শ্রেণীতে এসেছো, যোগ্যতা আছে বলে। আর আকাঙ্ক্ষা কি? অনেক কিছু জানার আকাঙ্ক্ষা, ইচ্ছা, প্রশ্ন তোমাদের মধ্যে জাগে। আর আসক্তি কি? এই সঙ্গতি, তোমাদের নিজেদের মধ্যে যে সঙ্গতি, পর পর ক্লাসগুলো থেকে তোমরা পাস করে এসেছো, একটা নিজের সঙ্গে সঙ্গতি বিধান করেছো, এটা হচ্ছে আসক্তি। তাহলে এই তিনটার যে কোনো একটা যদি তোমাদের মধ্যে থেকে বাদ যায়, তোমরা পরিপূর্ণ মানুষ হতে পারবে না, তোমরা পরবর্তী ক্লাসে উঠতে পারবে না। এবার ব্যাকরণের ভাষা অনুযায়ী এই তিনটি শর্তের সংজ্ঞা সহ বিশ্লেষণ তোমাদেরকে করি। যোগ্যতা, যোগ্যতার সংজ্ঞা কি? পদ সমষ্টির সংগতিপূর্ণ সুচারু বিন্যাস, অভিপ্রেত ভাব প্রকাশ এবং অর্থগত বিন্যাস আনয়নই হলো বাক্য গঠনের যোগ্যতা। উদাহরণ কি? উদাহরণ দেখো, এই যে আমি একটা লিখি, রোদে কাপড় ভেজে। এটা একটা বাক্য, কিন্তু এর মধ্যে কি নেই? বাক্য হয়ে ওঠার জন্য প্রধান যে উপকরণ যোগ্যতা, সেটা নেই। কারণ রোদে কাপড় ভেজানোর যোগ্যতা নেই। তাহলে এটা বাক্য নয়, পরিপূর্ণ বাক্য হয়ে উঠতে পারেনি। সংজ্ঞা কি বলা হয়েছিল? পদ সমষ্টির সংগতিপূর্ণ সুচারু বিন্যাস। সংগতিপূর্ণ সুচারু বিন্যাস নেই। অভিপ্রেত ভাব প্রকাশ, অভিপ্রেত ভাব প্রকাশ রোদে কাপড় ভেজে সব বাক্যটার মধ্যে নেই। এবং অর্থগত বিন্যাস, শব্দগুলোর যে অর্থগত বিন্যাস, পদগুলোর যে অর্থগত বিন্যাস, সেগুলো নেই। তাই এটা বাক্য হয়নি, অর্থাৎ এর কি নেই? যোগ্যতা নেই। অর্থগত ভাবে এটা বাক্য হতে পারেনি, কারণ রোদের কাপড় ভেজানোর কি যোগ্যতা আছে? কিচ্ছু নেই। তাই এটা বাক্য নয়, এখানে যোগ্যতা নেই। পরের পয়েন্ট কি? আকাঙ্ক্ষা। যে কোনো বাক্যের পদ বিন্যাস
সুসংহত ও সুগঠিত হলেও যদি শ্রোতার শোনার বা আরো কিছু জানার আগ্রহ জাগিয়ে রাখে, তাহলে তাকে বলে বাক্যের আকাঙ্ক্ষা। শ্রোতার আগ্রহ জাগিয়ে রাখবে। একটা বাক্য তৈরি লিখেছি, কিন্তু বাক্যটা পূর্ণচ্ছেদ পড়েনি বা বাক্যটা অর্থগত বিন্যাস হয়নি, তাই আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। আকাঙ্ক্ষা সম্পর্কে কি বললাম তাহলে? আকাঙ্ক্ষা সম্পর্কে বললাম যে কোনো বাক্যের পদ বিন্যাস সুসংহত ও সুগঠিত হলেও যদি শ্রোতার শোনার বা আরো কিছু জানার আগ্রহ জাগিয়ে রাখে, তাহলে তাকে বলে বাক্যের আকাঙ্ক্ষা। শ্রোতা মানে তুমি যেটা শুনছো, তোমার শোনার আগ্রহ জেগে উঠছে, তাহলে এই বিষয়টিকে আমরা ব্যাখ্যা করব আকাঙ্ক্ষা হিসেবে। যেমন একটা উদাহরণ দিই, তোমাদের মধ্যে থেকে কারো নাম যদি মিলে যায় আমার কিছু বলার নেই। রামদেব বাজারে গিয়ে বলে আমি থেমে গেলাম। সঙ্গে সঙ্গে তোমার মধ্যে প্রশ্ন জাগছে, বাজারে গিয়ে কি স্যার? এই যে প্রশ্ন জাগছে, জানার আগ্রহ জাগছে, এটাই হচ্ছে আকাঙ্ক্ষা। যখন এই আগ্রহ জাগবে না ছাত্রছাত্রীর মধ্যে বা মানুষের মধ্যে, তখন সেটা আকাঙ্ক্ষার স্তর উন্নীত করে বাক্যে পর্যবসিত হবে। তাহলে জানার আগ্রহ বা ইচ্ছা, ওটাই হলো আকাঙ্ক্ষা। 3, আসক্তি বা নৈকট্য। নৈকট্য মানে কাছাকাছি আসা। কিটা? অর্থ সঙ্গতি অনুসারে বাক্যের মধ্যে পূর্বাপর পদ স্থাপনে অন্বয়গত যোগকে আসক্তি বা নৈকট্য বলে। পরপর পদের অন্বয় বা যোগ, বাক্যের তো একটা গঠনগত বৈশিষ্ট্য আছে। যেমন জন্মভূমি আমাদের সকল ভারতবর্ষ দেশের কাছে সেরা। এই যে সকল দেশের সেরা কবিতাটা যদি বলা হয়, তাহলে সেটা ভাবো, জন্মভূমি আমাদের সকল ভারতবর্ষ দেশের কাছে সেরা। এই যে পরস্পর যে অন্বয়গত সাদৃশ্য, সেই অন্বয়গত সাদৃশ্য নেই, ফলে এটা বাক্য হতে পারেনি। এই যে পরস্পর অন্বয়গত সাদৃশ্য স্থাপন করা, এটাই হলো আসক্তি বা নৈকট্য। তাহলে কিভাবে সাজালে কি হবে? আমাদের জন্মভূমি ভারতবর্ষ সকল দেশের সেরা, এটা সাজালে দাঁড়াবে। তাহলে নৈকট্য, এই কাছাকাছি আসার যে মনোবাঞ্ছা, ইচ্ছা, আসক্তি, একসঙ্গে থাকবো, কাছাকাছি থাকবো, ঘনিষ্ঠ হয়ে থাকবো, এটাই হচ্ছে আসক্তি বা নৈকট্য। এবার বাক্যের আরো কয়েকটা বিষয় আছে। এই 3টি শর্ত ছাড়াও বাক্যের কয়েকটা খণ্ড আছে, সেই খণ্ডগুলো নিয়ে তোমাদেরকে একটু বলি। 1, বিশেষ্য খণ্ড। কি? যে পদের দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাই হলো বিশেষ্য বা নাম পদ, এটা সবাই জানো তোমরা। জটিল বাক্যের মধ্যে অপ্রধান খণ্ড বাক্যটির ভূমিকা যদি সরল বাক্যের বিশেষ্য পদের মতো হয়, তবে সেই খণ্ড বাক্যকে বিশেষ্য খণ্ড বলে। খণ্ড বাক্য, বাক্যের কিছুটা খণ্ড। কি বলছে? জটিল বাক্যের মধ্যে অপ্রধান খণ্ড বাক্যটির ভূমিকা, অপ্রধান, প্রধান নয়, যদি সরল বাক্যের বিশেষ্য পদের মতো হয়, তবে সেই খণ্ড বাক্যকে বিশেষ্য খণ্ড বলে। উদাহরণ, সে কহে বিস্তর পিছা, যে কহে বিস্তর। এটা একটা উদাহরণ বাক্য।
সে কহে বিস্তর মিছা, যে কহে বিস্তর, অর্থাৎ সেই বেশি মিথ্যা কথা বলে যে বেশি কথা বলে। যেমন এই যে উদ্ধৃত বাক্যে যে কহে বিস্তর, এই যে অংশটা, এটা এই খণ্ড বাক্যটা কর্তার কাজ করছে। যে কহে বিস্তর, এটা কিন্তু কর্তার কাজ করছে, এটা কিন্তু খণ্ড বাক্য, পুরো বাক্য নয়, বাক্যের খণ্ডিত অংশ। তাই এই অংশটাকে আমরা বিশেষ্য খণ্ড বলব। যেহেতু কর্তার কাজ করছে, তাই এই বাক্যটি আমাদের কাছে বিশেষ্য খণ্ড হিসেবে পরিগণিত হয়েছে। তাহলে বিশেষ্য খণ্ড বুঝে গেলে, বিশেষ্য খণ্ড ওটাই। আচ্ছা, ক্রিয়া বিশেষণ খণ্ড, যা ক্রিয়াকে বিশেষিত করে তা হলো ক্রিয়া বিশেষণ। যে পদে বাক্যের ক্রিয়াপদটি গুণ, প্রকৃতি, তীব্রতা প্রভৃতিকে নির্দেশ করে তাকেই ক্রিয়া বিশেষণ বলে। ক্রিয়াপদ গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদিকে নির্দেশ করে। বাক্যে ক্রিয়া বিশেষণের অবস্থানকে ক্রিয়া বিশেষণ খণ্ড বলে। ক্রিয়া বিশেষণ যেখানে অবস্থান করছে যে অংশে, সেটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ খণ্ড। একটি বাক্য যখন গঠিত হয় তখন তার মধ্যে ক্রিয়া বিশেষণ ধর্মী বাক্যাংশ অবস্থান করে। যখন গঠন করা হয় বাক্যটাকে, তখন তার মধ্যে ওই ক্রিয়া বিশেষণ ধর্মী খণ্ড অংশ অবস্থান করে। এই ক্রিয়া বিশেষণই খণ্ড বাক্য প্রধান বাক্যটির অর্থকে সম্পূর্ণতা দান করে। প্রধান যে বাক্য তার অর্থকে সম্পূর্ণতা দেয়। উদাহরণ কি? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। এই টাপুর টুপুর, এটা কিন্তু ক্রিয়া বিশেষণ খণ্ড, আবার খণ্ড বাক্য। কিন্তু এই ক্রিয়া বিশেষণ খণ্ড পুরো বাক্যটার অর্থকে সুললিত করেছে, সুন্দর করেছে, তাই এটা ক্রিয়া বিশেষণ খণ্ড। বোঝা গেছে? এবার বলি ক্রিয়া খণ্ড। বাক্যে যে পদ কিছু করা, হওয়া, থাকা ইত্যাদি বোঝায় সেটাই ক্রিয়া। বাক্যের মধ্যে ক্রিয়া যখন বাক্যের অর্থকে সম্পূর্ণতা দান করে তখন তাকে ক্রিয়া খণ্ড বলে। ক্রিয়া যখন বাক্যের অর্থকে সম্পূর্ণতা দেয় তখন সেটা ক্রিয়া খণ্ড। উদাহরণ কি? সকাল থেকে মেঘ বালিকা মন খারাপ করেছে, অঝরে কেঁদে চলেছে। এই চলেছে ক্রিয়া। চলেছে না থাকলে যদি বলতাম সকাল থেকে মেঘ বালিকা মন খারাপ করেছে, অঝরে কেঁদে, বলে থেমে গেলাম, তাহলে কি হলো? বাক্য অসম্পূর্ণতা হলো, সম্পূর্ণ হয়নি। যে মুহূর্তে বলেছি চলেছে, অমনি বাক্যটা একটা সম্পূর্ণতা পেল। তাহলে চলেছে ক্রিয়াখণ্ড বাক্যটাকে সম্পূর্ণতা দান করলো, এটাই হলো ক্রিয়াখণ্ড। তাহলে আজ আমি তোমাদেরকে কি পড়ালাম? আজ আমি পড়ালাম বাক্য কাকে বলে, তার তিনটি সংজ্ঞা দিলাম। প্রথম সংজ্ঞায় আমি বলেছি ভাষাতাত্ত্বিক হাইজ ও হারবেনের কথা। দ্বিতীয় সংজ্ঞায় বলেছি বিশ্বনাথ কবিরাজের কথা, বিশ্বনাথ কবিরাজের সংজ্ঞা। তৃতীয় সংজ্ঞায় ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সংজ্ঞা। প্রথমে বাক্যের সংজ্ঞা দিয়েছি, তারপর বাক্য নির্মাণের জন্য আবশ্যকীয় তিনটি শর্ত সম্পর্কে বললাম: যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি বা নৈকট্য। তারপরে বললাম বাক্য তৈরি করতে গেলে বাক্যের কিছু খণ্ড খণ্ড ভাগ থাকে, সেই খণ্ড ভাগগুলোকে তিন ভাগে ভাগ করি। আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে বিশেষ্য খণ্ড, দুই ক্রিয়া বিশেষণ খণ্ড, তিন ক্রিয়া খণ্ড। আজ এতটাই। এর পরের দিন দ্বিতীয় পর্বে আমরা সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য এই সবগুলো নিয়ে আলোচনা করব।
আজ এখান পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে ইনবক্সে বলবে বা মেসেজ করবে। ভালো থেকো, সুস্থ থেকো।